বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। আমরা এই অধ্যায়ের পূর্বে দুটি ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে, তোমরা যারা দেখো নাই আশা করি দেখে নিবে। তার সাথে আজকের এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব পার্ট 4.6 মৌলের পর্যাবৃত্ত ধর্ম। মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আমাদের 6টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1 ধাতব ধর্ম, নাম্বার 2 অধাতব ধর্ম, নাম্বার 3 পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, নাম্বার 4 আয়নীকরণ শক্তি, নাম্বার 5 ইলেকট্রন আসক্তি, নাম্বার 6 তড়িৎ ঋণাত্মকতা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম টপিকটা নিয়ে যদি আলোচনা করি, ধাতব ধর্ম কি? ধাতব ধর্মগুলো দেখতে অনেকটা চকচকে। ধাতব ধর্মগুলোকে আঘাত করলে শব্দ করে। অর্থাৎ আমরা যদি বলি ধাতব ধর্ম হচ্ছে কি, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। আর ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাকে ধাতব ধর্ম বলে। ফর এক্সাম্পল, লিথিয়াম 3 ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1। লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তর থেকে দেখা যায় যে তার সর্বশেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে। তাহলে লিথিয়াম চাইবে যে তার সর্বশেষ শক্তি স্তর থেকে এই একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হবে। এটি হচ্ছে ধাতব ধর্ম। এরকম আরও যে সকল মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে ধাতব ধর্ম বৈশিষ্ট্য বহন করতে পারে। বিশেষ করে পর্যায় সারণীর প্রথম গ্রুপগুলোর মৌলগুলা, যেমন 1 2 3, গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3, এই সকল মৌলগুলো বেশি ধাতব ধর্ম প্রদর্শন করে। অধাতব কি ধর্মটা কি? যে সকল অর্থাৎ অধাতবগুলো দেখতে কিন্তু চকচকে নয়, এগুলোকে আঘাত করলেও কিন্তু ধাতব ধর্মের মতো কিন্তু শব্দও করে না। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার মাধ্যমে আয়নে পরিণত হয়, মূলত তাদেরকে আমরা কি বলবো? অধাতব বলবো। আর এই অধাতব মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতা, তাই হচ্ছে অধাতব ধর্ম। যেমন আমরা যদি বলি ফ্লোরিনের কথাই যদি বলি, ফ্লোরিন 9 1s2 2s2 2p5। শিক্ষার্থীরা লক্ষ্য করে বুঝতে পারবা এখানে কয়টি ইলেকট্রন আছে? 7টি ইলেকট্রন। ফ্লোরিন চায় যে সব সময় তার যে কোনো একটি মৌল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন সঞ্চয় করতে। তাই ফ্লোরিন কীভাবে হবে ঋণাত্মক আয়ন? ফ্লোরিন যোগ একটি ইলেকট্রন সমান ফ্লোরিন মাইনাস। এটি হচ্ছে মূলত কি অধাতব ধর্ম। এরকম আরও অনেকগুলি মৌল আছে। কোন কোন গ্রুপ? বিশেষ করে 17 নম্বর হ্যালোজেন গ্রুপ, 17 নম্বর গ্রুপ যেটা, বা 16 নম্বর গ্রুপ এক্সেট্রা, এই ধরনের মৌলগুলো সবসময় অধাতব ধর্ম কী করে? বৈশিষ্ট্যগুলো বহন করে। আমরা আজকে আলোচনা করব কি পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। শিক্ষার্থীরা, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ যদি সম্পর্কে যদি বলতে যাই, তাহলে তোমাদেরকে খুব কেয়ারফুলি বা বোঝার চেষ্টা করতে হবে যে যে কোনো একটি পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যায় না কেন, পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত কিন্তু থাকে কমতে থাকে। কারণ হচ্ছে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে। আবার যতই উপর থেকে নিচের দিকে যায় না কেন, একই গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যায় না কেন, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই পারমাণবিক আকার বা ব্যাসার্ধটা কী থাকে? বাড়তে থাকে। তো মৌখিকভাবে বললে হয়তো বা তোমরা কম বুঝবে, কিন্তু আমি একটু যদি ব্যাখ্যা করে বলি তোমাদেরকে, যে আমরা যদি তোমাদেরকে দুটি ইলেকট্রনের কথাই যদি বলে থাকি, সাধারণত মনে করেন লিথিয়াম আর বেরিলিয়ামের কথা বলি, অথবা সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের কথাই যদি বলি, সোডিয়ামের কথা বলি, সোডিয়াম 2 8 1, ম্যাগনেসিয়াম 2 8 2। দেখো সোডিয়াম কত? 11। ম্যাগনেসিয়াম কত? 12।
আমরা আরেকটি কথা বলবো, সোডিয়াম পরে পটাশিয়াম কে প্রথম শক্তি স্তর 2টি, দ্বিতীয় শক্তি স্তর 8টি, তৃতীয় শক্তি স্তর 8টি, চতুর্থ শক্তি স্তরের মান হচ্ছে ইলেকট্রন সংখ্যাটি 1টি, পটাশিয়াম হচ্ছে 19। শিক্ষার্থীরা তোমরা যদি লক্ষ্য করো যে বলছিলাম একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের পারমাণবিক আকার বা ব্যাসার্ধটা কি পায়, হ্রাস পায়। কিভাবে? দেখো এই সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন। আর ম্যাগনেসিয়ামের একই পর্যায়ে ডান দিকে যে মৌলটি আছে যে এটা এখানে আছে কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন। তোমরা বুঝো নিউক্লিয়াসের মধ্যে 1টি ইলেকট্রনের আকর্ষণ শক্তি যতটুকু হবে 2টি ইলেকট্রনের আকর্ষণ শক্তি তার থেকে বেশি হবে। যারা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন আসক্তির পরিমাণ বেশি থাকে তাদের পারমাণবিক ব্যাসার্ধ পর্যায়ক্রমে ছোট হয়ে আসে। যেহেতু এখানে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তি স্তরের সংখ্যা বাড়া নাই, ইলেকট্রন সংখ্যা বেড়েছে। তো ইলেকট্রন সংখ্যা বাড়া মানে কি? তাদের নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ শক্তি বাড়ে। আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি? পারমাণবিক আকারটা আস্তে আস্তে কি হয়, ছোট হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে যে একই গ্রুপে যতই বাম থেকে ডান দিকে যাব পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক আকার বা ব্যাসার্ধটা কি পায়, হ্রাস পায়। অপরপক্ষে একই গ্রুপে যতই উপর দিকে নিচের দিকে যাব তাহলে দেখা যাচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের শক্তি স্তরের সংখ্যা কি পায়, বৃদ্ধি পায়। দেখো এখানে ছিল তৃতীয় শক্তি স্তর, এখানে আর একটা শক্তি স্তর বাড়ছে। যদিও সোডিয়াম এবং পটাশিয়াম 1 নম্বর গ্রুপের মৌল উপরে এবং নিচে, সোডিয়াম হচ্ছে উপরে, পটাশিয়াম নিচে, সোডিয়াম 11, পটাশিয়াম 19, কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রত্যেকটা শক্তি একটি করে শক্তি স্তর কি পায়, বৃদ্ধি পায়। তাহলে সোডিয়াম যতটা নিউক্লিয়াসের মধ্যে যতটুকু কাছে আছে পটাশিয়ামের ওই একই ইলেকট্রনটি তার সাথে একটা শক্তি স্তর দূরে আছে। এই জন্য সোডিয়ামের নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ শক্তি বেশি, পটাশিয়ামের নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ শক্তিটা কি কম। এই জন্য বলা হচ্ছে যে একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক আকার বা ব্যাসার্ধতা ততই কি পায়, বৃদ্ধি পায়। আর একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায় ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক আকার বা ব্যাসার্ধতা কি থাকে, কমতে থাকে। আশা করি তোমরা এই পারমাণবিক আকার বা ব্যাসার্ধটা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করবো আয়নীকরণ শক্তিটা কি। আয়নীকরণ শক্তি, আমরা যে আয়নীকরণ শক্তি বিষয়ে যদি তোমাদেরকে যদি একটু বলতে যাই তাহলে বুঝার চেষ্টা করতে হবে। আমরা কেটে রাখি, যেটাতে কাজ আছে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলে কি বলে, আয়নীকরণ শক্তি বলে। ফর এক্সাম্পল আমরা যদি বলি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন এবং অ্যালুমিনিয়াম। দেখো সোডিয়াম 11, আমরা এটাকে একটু সাজাই লিখি, অ্যালুমিনিয়ামকে আগে লিখি আর সিলিকনকে পরে লিখি। এটা হচ্ছে 11, এটা 12, এটা 13, এটা তো 14 পারমাণবিক সংখ্যা। কত নম্বর গ্রুপে? এ পর্যায়ে তৃতীয় পর্যায়ে লেখা আছে। তাহলে তৃতীয় পর্যায়ে আমরা 4টি মৌল লিখলাম। এখানে তার আয়নীকরণ শক্তি বেশি। বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। আমরা 2টি মৌল ইলেকট্রন ম্যাচ দিয়েছিলাম। প্রথম মৌলের ক্ষেত্রে দেখেন তার সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকে। দ্বিতীয় যে মৌল 12 আছে তার ক্ষেত্রে 2টি ইলেকট্রন থাকে। আমরা এই দুটো দিয়ে ব্যাখ্যা যদি করি, সোডিয়াম 1টি ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির দরকার ম্যাগনেসিয়াম সে 2টি ইলেকট্রন ত্যাগ করতে তার সাথে কি বেশি ইলেকট্রন দরকার না? কথাটা বোঝার চেষ্টা করো। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3টা থাকবে সর্বশেষ শক্তি স্তরে, তাহলে তার আরও বেশি ইলেকট্রন দরকার, শক্তি দরকার। সিলিকনের ক্ষেত্রে আরও বেশি দরকার। তার মানে কি বোঝাচ্ছে যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই পর্যায়ে বাম দিকের মৌলগুলো ইলেকট্রন আয়নীকরণ শক্তি কম এবং ডান দিকের মৌলগুলো আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি। এই থেকে প্রতীয়মান হয় কি যে আমাদের এখানে সবচাইতে বেশি আয়নীকরণ শক্তি হচ্ছে কি সিলিকন, আর আয়নীকরণ শক্তির মান হচ্ছে কমটা সোডিয়ামে। অর্থাৎ সোডিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে কম, সিলিকনের আয়নীকরণ শক্তি কি বেশি। এবার পর্যায়ক্রমে ডান দিকে যে মৌলগুলো যাবে সেগুলো একই রকম ভাবে হবে। অপরপক্ষে যদি বলি
একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়তন শক্তির মান কি পায়? হ্রাস পায়। কারণ কি? কারণ সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, পটাশিয়াম ওই একটি ইলেকট্রন ত্যাগ করতে তার সাথে কম পরিমাণ শক্তির প্রয়োজন হবে। কারণ হচ্ছে কি, সোডিয়াম 3 নম্বর শক্তি স্তরে একটি ইলেকট্রন, পটাশিয়ামের 4র্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন। তাহলে পটাশিয়ামের শক্তি স্তরটা নিউক্লিয়াস থেকে 4র্থ স্তরে অবস্থান করছে, আর সোডিয়ামের ক্ষেত্রে 3 নম্বর স্তরে অবস্থান করছে, মানে কাছাকাছি, নিউক্লিয়াসের কাছাকাছি। আমরা জানি নিউক্লিয়াসের কাছাকাছি যে সকল মৌলগুলো থাকে এগুলো ত্যাগ করতে অধিক শক্তির প্রয়োজন হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই গ্রুপে উপর থেকে যতই নিচের দিকে যাব ইলেকট্রন ত্যাগ করতে ততই শক্তির পরিমাণ কি লাগবে? কম লাগবে, অর্থাৎ তাদের আয়নিক শক্তির পরিমাণ কি? কম। আমরা এখন আলোচনা করব কি? ইলেকট্রন আসক্তি। ৫ম নম্বরটা, কোনো গ্যাসীয় মৌলের ক্ষেত্রে 1 মোল গ্যাসীয় পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। যেমন আমরা যদি আলোচনা করি ইলেকট্রন আসক্তির কথা যদি বলি, ক্লোরিনের কথা যদি বলি 17, কত হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p কত 5। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। ক্লোরিন ছাড়ে যে অন্য যে কোনো একটি গ্যাসীয় পরমাণু থেকে বা মৌল থেকে একটি ইলেকট্রন ত্যাগ গ্রহণ করলে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হবে এবং তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন হবে। অর্থাৎ ক্লোরিন সবসময় চাইবে যে একটি করে ইলেকট্রন কি করতে? গ্রহণ করতে। দেখো কলোরিনের আগে পরে যদি আমরা যদি বলি ফ্লোরিনের ক্ষেত্রে যদি বলি 9, তাও সে একটি ইলেকট্রন গ্রহণ করবে। ফ্লোরিনের আগে মৌলটি যদি অক্সিজেন, তাহলে সে কয়টা গ্রহণ করবে? 2টা। ফ্লোরিন গ্রহণ করে 1টি, অক্সিজেন গ্রহণ করে 2টি। তাহলে একটি ইলেকট্রন গ্রহণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, 2টি ইলেকট্রন গ্রহণ করতে তার সাথে বেশি ইলেকট্রনের প্রয়োজন হবে। পর্যায়ক্রমিকভাবে যদি বলি নাইট্রোজেন 7, আর গ্রহণ করতে লাগবে এটা নিষ্ক্রিয়শীল ইলেকট্রন দাস লাভ করতে মৌলের দরকার হয় কি? 3টি। তাহলে নাইট্রোজেন যদি 3টি ইলেকট্রন গ্রহণ করতেছে আরো বেশি ইলেকট্রনের প্রয়োজন হবে। অর্থাৎ এই থেকে কি প্রতিমান হয়? প্রতিমান হচ্ছে একটি পর্যায়সারণীর ডান দিকের মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে কম, ইলেকট্রন আসক্তির মান হচ্ছে কম, আর বাম দিকের মৌলগুলো ইলেকট্রন আসক্তির পরিমাণ হচ্ছে কি? বেশি। অপরপক্ষে যদি আমরা যদি বলি একই গ্রুপের উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায়, তাহলে দেখা গেছে যে উপর দিকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তির মান থাকে বেশি এবং নিচের দিকের মৌলগুলো ইলেকট্রন আসক্তির মান থাকে কি? কম। আমরা সর্বশেষ টপিকসটা নিয়ে আলোচনা করি তড়িৎ ঋণাত্মকতা। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনবে। দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুদিকে নিজের দিকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ে বামের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবে। অক্সিজেন হচ্ছে কত? 8, আমরা এটাকে ও দিয়ে দিই 2, এখানে হবে 6, ফ্লোরিন 2, এখানে হবে কত? 7। দেখো এখানে নিকটতম নিষ্ক্রিয়শীল ইলেকট্রন লাভ করতে অক্সিজেনের কয়টি ইলেকট্রন দরকার? 2টি ইলেকট্রন দরকার। আর ফ্লোরিনের কয়টি দরকার? 1টি ইলেকট্রন দরকার। তার ফ্লোরিনে 1টি ইলেকট্রন গ্রহণ করতে যে পরিমাণ তড়িৎ ঋণাত্মকতা হবে, 2টি ইলেকট্রন গ্রহণ করতে তার সাথে বেশি পরিমাণ তড়িৎ ঋণাত্মকতা মান আসবে। তাহলে কি বোঝা যাচ্ছে যে একেবারে ডান দিকের মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে কম আর বাম দিকের মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে কি? বেশি। অ্যাজ এ সেম ওয়ে একইভাবে যদি আমরা বলি একই গ্রুপ উপর থেকে নিচের দিকে গেলে উপরের মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতার মান হবে বেশি, নিচের মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতার মান হবে কি? কম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আজকে এই 6টি টপিকস নিয়ে আলোচনা করেছি। আমরা পরবর্তী ক্লাসে
4.7 বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলের বিশেষ নাম নিয়ে আলোচনা করব এবং আগামী ক্লাসে আমাদের এই প্রজেকশনের চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তোমরা আশা করি সাথে থাকবে। আজকে ক্লাসে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।